বিষয়টা খুবই সহজ, এমন কিছু না, আপনাকে খুব কঠিন কিছু করতে হবে না। জাস্ট বাজার থেকে এক সেট বই কিনে নিয়ে আসবেন। কি কি বই কিনে আনবেন সেটা তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, ওই বইগুলো আনলেই যথেষ্ট আমার মতে। এবং ওই বইগুলো কিনে নিয়ে আসার পরে জাস্ট বইয়ের মলাট ওল্টানোর পরে যে প্রথম পাতাটা পাবেন, মলাটের পরে প্রথম পাতা থেকে আপনি পড়া শুরু করবেন। এক্ষেত্রে সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কেমব্রিজ আইএলসের যে কোয়েশ্চেন ব্যাংক বলতে পারি, অর্থাৎ কেমব্রিজ আইএলস 10 to 18, যেটার কথা আমি বলেছি আগের ভিডিওতে, ওখান থেকে একটা প্রশ্ন, প্রথমে এক সেট প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। এক সেট বা দু সেট এভাবে প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। তারপর ওখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে লেভেলটা কোথায়, আপনি কতটুকু পারছেন, কতগুলো আপনার সঠিক হচ্ছে, কি কি ভুল হচ্ছে, এই বিষয়গুলো আপনি ওখান থেকে আপনার একটা ধারণা আসবে। এরপরে কেমব্রিজ অফিসিয়াল গাইড টু আইএলস নামে যে বইটা আছে, ওই বইটা থেকে আপনি ওই যে আমি বললাম মলাটের পরের পাতা থেকেই পড়া শুরু করবেন। আপনার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আইএলস পরীক্ষা কেমন হয়, কয়টা মডিউল থাকে, কি কি প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে, কিভাবে লিখতে হয়, সব কিছুর ইনস্ট্রাকশন ওই বইয়ের মধ্যে শুরুর দিকে দেওয়া আছে। তো একদম শুরুতেই আপনি কোয়েশ্চেন ধরে প্র্যাকটিস করার আগে আমি বলবো যে বইয়ের মলাটের পরের পেজ থেকেই যে ইনস্ট্রাকশনগুলো আছে, যা যা লেখা আছে সব কিছু আপনি পড়তে শুরু করেন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পেরে গেছেন। কারণ ওই বইগুলোতে এইভাবেই সুন্দর করে সাজিয়ে লেখা আছে যে আপনাকে কি করতে হবে, কিভাবে আগাতে হবে, কিভাবে পরীক্ষা হয়, একদম সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো কারোর কাছে আপনার আসলে টিপস বা ট্রিক্স জানতে চাওয়ার প্রয়োজন নেই, আপনি নিজেই নিজের টিপস এবং ট্রিক্স নিজেই আবিষ্কার করবেন যখন আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন। আইএলস বিষয়টা কিন্তু এতটা কঠিন কিছু না। আমাদের দেশের যারা কোচিং ব্যবসায়ী বলা যেতে পারে, বা যারা কোচিং করান আসলে, তারা এই বিষয়টাকে এত বেশি জটিল করে ফেলেছেন, বা এই জিনিসটা এত বেশি হাইপ উঠেছে যে সবাই মনে করে যে আইএলস মনে হয় অনেক কঠিন একটা কিছু। এটা কিন্তু এত কঠিন কিছু না। আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংরেজি পড়ে এসেছেন, তার মানে আপনার ইংরেজির বেসিক আছে, আপনি অ্যালফাবেট চিনেন, আপনি ওয়ার্ড জানেন, আপনি সেন্টেন্স মেক করতে পারেন, ছোট ছোট সেন্টেন্স অবশ্যই আপনি মেক করতে পারেন, তা না হলে আপনি ইন্টারমিডিয়েট পাস করে আসেননি। তার মানে আপনার বেসিক আছে। ইংরেজিতে বেসিক নেই বলে কিছু হয় না। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু বেসিক ভালো না, বেসিক দুর্বল, কি করব। বেসিক দুর্বল বলে কিছু হয় না। জাস্ট আপনার যেটা হয় যে আপনি হয়তো প্র্যাকটিস কম করেন, বা ইংরেজিটা হয়তো আপনি এনজয় করেন না ইংরেজি ভাষাটা, যার জন্য হয়তো আপনার কাছে কঠিন লাগে। আপনি যদি এনজয় করা শুরু করেন, দেখবেন এই বিষয়টা কিন্তু এতটা কঠিন না। তো ফার্স্ট অফ অল একটাই কাজ, বাসায় বসে প্রিপারেশন নিতে গেলে শুরুতেই বই কিনে আনবেন এবং বইয়ের মলাটের পরের পাতা থেকেই পড়া শুরু করবেন, ব্যাস এই একটা কাজ করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপু রুটিনটা কি হবে, বা কত ঘন্টা পড়বো, কিভাবে পড়বো, কোন মডিউলটা আগে প্র্যাকটিস করব, কোনটা পরে প্র্যাকটিস করব, তাহলে আমি বলবো যে এটা আসলে আপনার ব্যাপার। আপনি বুঝবেন যে আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে, কোনটাতে আপনার বেশি প্র্যাকটিস করা দরকার। এবং শুরুতে আপনি যেটা করবেন যে সিরিয়ালি আপনি শুরু করেন। আপনি যখন বই কিনে আনবেন, তো তারপরে আপনি প্রথমে যখন কোয়েশ্চেন সলভ করা শুরু করবেন, চেষ্টা করবেন যে দিনে অন্তত এক সেট প্রশ্ন সলভ করতে। তার মানে একটা লিসেনিং, একটা রিডিং, একটা রাইটিং, একটা স্পিকিং, 4টা মডিউল, একদিনে 4টা মডিউলেরই কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবেন দিনে প্রথম দিকে। এরপরে আস্তে আস্তে আপনি দিনে 2টো বা 3টে টেস্টও সলভ করতে পারবেন যখন আপনার ফ্লো চলে আসবে। তো এক্ষেত্রে যদি সময়ের কথা জিজ্ঞেস করেন, তাহলে এটা আসলে আমার বলা ঠিক হবে না যে আপনার কত সময় লাগবে। তবে ইন জেনারেল যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি যদি লিসেনিংয়ের জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় দেন, রিডিংয়ের জন্য ওরকম 1.5 থেকে 2 ঘন্টা, রাইটিংয়ের জন্য 2 ঘন্টা সময় দেন, এবং স্পিকিংয়ের জন্য 1 ঘন্টা সময় যথেষ্ট। তার মানে সব মিলিয়ে আপনার 6 থেকে 7 ঘন্টা সময় আপনি যদি দিনে ব্যয় করেন শুরুর দিকে, তাহলে আস্তে আস্তে আমার মনে হয় যে আপনার অনেকটা উন্নতি হবে। সেক্ষেত্রে আমি বলি যে শুরুতে আপনি যখন লিসেনিংটা প্র্যাকটিস করবেন, লিসেনিং 40 মিনিটের অডিওটা বাজানো হয়, তো 40 মিনিটের এই অডিও প্রথমে আপনি একবারই শুনবেন, একদমই টানবেন না
বা একদমই পজ করবেন না, জাস্ট একবার যেভাবে ওরা বলে যাবে ওভাবে শুনে আপনি প্রথমে দেখবেন যে কতগুলো আপনি লিখতে পারেন। এরপরে উত্তর দেখার পরে আপনি দেখলেন যে কতগুলো আপনি পারলেন, কতগুলো সঠিক হলো, কতগুলো ভুল হলো, তারপরে আপনি ওইটার পিছনে সময় দেন। বইয়ের পিছনে দেখবেন যে লিসেনিংয়ের অডিও স্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট যেটা, সেটা দেওয়া আছে অডিওর। তো যখন অডিওটা শুনবেন, প্রথমে আপনি যখন পরীক্ষাটা দিবেন 40 মিনিট অডিওটা বাজবে একবারে এবং আপনি উত্তরগুলো করবেন নিজে নিজে। এরপরে আপনি আনসার দেখবেন কতগুলো ভুল হলো ঠিক হলো। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অডিওটা আপনি আবার বাজাবেন এবং বইয়ের পিছনে যে ম্যানুস্ক্রিপ্টটা দেওয়া আছে, যে অডিও স্ক্রিপ্টটা দেওয়া আছে, ওখান থেকে মিলিয়ে শুনতে থাকবেন। অডিওটা বাজবে এবং আপনার চোখের সামনে ওইটা অনেকটা যে ইসের মতো থাকবে, ক্যাপশনের মতো আর কি, সাবটাইটেলের মতো করে আপনি ওগুলোর উপর দিয়ে চোখ বুলাবেন এবং আপনার কানে বাজতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে কোন শব্দগুলো ওরা কিভাবে উচ্চারণ করছে। তো এই জায়গাতে আপনি 40 মিনিট লিসেনিংয়ের সময় দিলেন, তারপরে খানিকটা ঘন্টাখানিক সময় আপনি লিসেনিংয়ের পিছনে আলাদা করে দিবেন। কিছু জিনিস শুনবেন, ওই অডিও স্ক্রিপ্ট শুনবেন, কোথায় ভুল হচ্ছে ওটা দেখবেন। কিছু কিছু শব্দ আস্তে আস্তে নতুন বুঝতে পারবেন যে তারা কিভাবে এই শব্দগুলো উচ্চারণ করে। রিডিংয়ের ক্ষেত্রেও একই কথা, প্রথমে আপনি একদম ঘড়ি ধরে প্র্যাকটিসটা করবেন। 1 ঘন্টা সময় নিয়েই দেখবেন যে আপনার কতগুলো হচ্ছে, কয়টা আপনি ঠিক করতে পারলেন বা কয়টা প্যাসেজ পড়ে শেষ করতে পারলেন। 1 ঘন্টার মধ্যে এটা করবেন। তারপরে উত্তর মিলানোর পরে আপনি আবার সময় নিয়ে দেখবেন যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে এবং কিভাবে ঠিক করা যায়। আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি এটা ঠিক করতে পারবেন। অবশ্যই এইটুকু বোঝার মতো ক্ষমতা আপনার মধ্যে আছে, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে। এরপরে রাইটিংয়ের ক্ষেত্রেও একই কথা। রাইটিং যখন আপনি একটা কোয়েশ্চেন দেখবেন, রাইটিং টাস্ক 1 বা 2, 1 ঘন্টা সময় নিয়েই ওইটা প্রথমে আপনি রাইটিং টাস্কগুলো কমপ্লিট করবেন। দেন বইয়ের পিছনে দেখবেন যে স্যাম্পল আনসার দেওয়া আছে, স্যাম্পল আনসারের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনার আনসারের সঙ্গে কেমন ত্রুটি বিচ্যুতি আছে। এছাড়াও আপনি গুগলে ওই কোয়েশ্চেনগুলো লিখে যদি সার্চ দেন, তাহলে ওইটার অনেক স্যাম্পল আনসার পাবেন। সেখান থেকে আপনি নিজের উত্তরটাও মিলিয়ে দেখতে পারবেন এবং কিছু কিছু শব্দ সেখান থেকে আপনি পিক করবেন যেগুলো আপনার ভালো লাগবে, যে হ্যাঁ এই শব্দগুলো আপনার নিজেই পড়তে ভালো লাগছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ এই শব্দগুলো ব্যবহার করার কারণে এই লেখাটা অনেক বেশি স্ট্রং হয়েছে। ওই শব্দগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। স্পিকিংয়ের ক্ষেত্রেও একই কথা। প্রথমে আপনি স্পিকিংটা নিজে টেস্টটা দিবেন, আয়নার সামনে দাঁড়িয়ে দিতে পারেন। অবশ্যই আপনি যে উত্তরগুলো দিবেন এগুলো রেকর্ড করবেন। এরপরে রেকর্ডিংটা আপনি আবার শুনবেন এবং গুগলে ওই প্রশ্নগুলো লিখে যখন সার্চ দিবেন অনেক স্যাম্পল আনসার আসবে। সেই স্যাম্পল আনসারগুলোর সঙ্গে আপনার আনসারটা মিলিয়ে দেখবেন যে কতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, কি বললে, কিভাবে বললে ভালো লাগতো। তো এই হচ্ছে ওভারঅল যে প্র্যাকটিসের বিষয়টা। বাসায় বসে আপনি যখন প্র্যাকটিস করবেন, এইভাবে আপনি প্রত্যেকটা মডিউল প্র্যাকটিস করবেন। সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন, অনেক ভালো একটা স্কোর হোক আপনাদের আইএলটিএসে।